শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আমরা জানি রাষ্ট্রের বিভিন্ন দিক সংস্কারের সুপারিশমালা তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার 10টি পৃথক কমিশন গঠন করেছে। সেই 10 কমিশনের একটি হলো পুলিশ সংস্কার কমিশন। পুলিশ সংস্কার কমিশন গত 15 নভেম্বরের মধ্যে পুলিশ সংস্কারের জন্য সাধারণ মানুষের মতামত চেয়ে বিজ্ঞপ্তি প্রদান করেছিল। পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে কেমন পুলিশ চাই শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে অনুরোধ জানিয়েছিল কমিশন। আমরা আশা করছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই জরিপে অংশ নিয়েছেন এবং সংস্কার কমিশন গুরুত্বের সাথে মানুষের মতামত বিবেচনায় নিয়ে সংস্কার প্রস্তাব তৈরি করেছেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পুলিশ সংস্কার। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে 3 জন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সাথে রয়েছেন জনাব নূর মোহাম্মদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট কামরুল হোদা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন জারিফ রহমান, সদস্য পুলিশ সংস্কার কমিশন। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জনাব নূর মোহাম্মদ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। গত 1.5 দশকে পুলিশের ভূমিকা নিয়ে অনেক অসন্তোষ, অনেক প্রশ্ন মানুষের ছিল এবং বলা হয়ে থাকে যে পুলিশের প্রতি বছরের পর বছর পুষে রাখা যে ক্ষোভ, সেটারই বহিঃপ্রকাশ আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেখেছি। এই বিষয়ে আপনি কি মনে করেন? আসলে তো প্রথমেই যেটা বলবো, পুলিশ সেক্টর তো আমরা সবাই জানি একটা ডিসিপ্লিন ফোর্স, একটা চেইন অফ কমান্ডে চলে। তো পুলিশের মূল কাজ যেগুলো, আমি যদি মোটা দাগে বলি, আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এটি পুলিশের মূল কাজ। যে রাষ্ট্রের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। তো এই পর্যন্ত গত 15 বছরের কথা যেটা বললেন, যে আমরা সবসময় পুলিশকে বলি যে আইন মোতাবেক পুলিশের দায়িত্ব পালন করবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান তার নিজস্ব আইন কানুন বিধিবিধান মোতাবেক তারা কাজ করে থাকে। তো এক্ষেত্রে আমাদের গত 15 বছরই যেটা হয়েছে, লাগাতার একটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকার ফলে পুলিশের উপর তাদের যে দমন পীড়নের যে বিষয়টা ছিল, বিশেষ করে অপোজিশন পলিটিক্যাল পার্টি দ্বিমত ভিন্নমত দমনের ক্ষেত্রে এই পুলিশের ব্যবহারটা হয়েছে। তো কেন পুলিশ? কেন? দেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো পুলিশের কাজটা হলো মূলত সরকারের ভিজিবল ফোর্স অফ দ্য গভর্নমেন্ট, সরকারের দৃশ্যমান শক্তি হলো পুলিশ। সরকার যখন দমন পীড়ন করতে হবে কাউকে, কোনো দলকে কিংবা যে কাউকে, একটা মিছিল কিংবা একটা সমাবেশ কিংবা বিক্ষোভ দমন করতে হবে, তখন কিন্তু এই কাজটা পুলিশকে দিয়েই করাতে হয়। যে পুলিশ, আমরা এই জন্য বলি পুলিশের কাজটা সবসময় যেটা বলি এটা আনপালেটেবল। পুলিশ একটা ওই স্টেইন, একটা স্টিগমা, একটা দাগ নিয়ে কিন্তু জয়েন করে। যে আপনারা দেখবেন একটা ভালো মানুষ, দেখতে ভালো ভালো শিক্ষা দীক্ষা আছে, প্রশ্নটা করে আপনি পুলিশে আসলেন কেন? তো এই যে একটা, হ্যাঁ, ওই যে একটা স্টিগমা, এটা নিয়ে কি পুলিশ জয়েন করে। তো ওভারঅল আমরা ধরেন, যদি আমার কথা বলে, আমি পুলিশে প্রায় 27 বছরের মতো চাকরি করেছি। তো এই চাকরির আগেও শুনতাম পুলিশ সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন। চাকরি 27 বছর চাকরি করার পরে এই রিটায়ার করলাম, তাও তো অনেক বছর হয়ে গেল, এখনও একই কথা শুনি। কিন্তু এই পুলিশকে পরিবর্তনের জন্য আজ পর্যন্ত ওইভাবে ইফেক্টিভলি, কার্যকরীভাবে কাউকে পদক্ষেপ নিতে দেখিনি। এই যে এখন সংস্কারের কথা যেগুলো বললেন, যেগুলো আলাপ আলোচনা হচ্ছে, এটি কিন্তু বরাবরই আলাপ আলোচনা হয়। যেমন আগে যেটা দেখতাম বিভিন্ন আর্লি স্টেজে আমরা, যে পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে, যারাই ক্ষমতায় আসেন বলেন
পুলিশকে ঢেলে সাজানো, নিজেদের সুবিধা অনুযায়ী ঢেলে সাজালে তো আসলে সংস্কার বলতে পারি না এটাকে। সেই জায়গায় একটুখানি আমি আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট কামরুল হুদা, আপনার কাছে আসি যে বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় আসলে 1861 সালের পুলিশ আইনের মাধ্যমে, যা 1857 সালের যে সিপাহী বিদ্রোহ সেটার প্রেক্ষিতে প্রণয়ন করা হয়েছিল। এছাড়া ফৌজদারি কার্যবিধান 1898, সাক্ষ্য আইন 1872 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি 1943-এর মাধ্যমে এটা পরিচালিত হয়। তো সেই সময়ের আইনে যে পুলিশ বাহিনী সেটা এই যুগে আসলে কতটা উপযুক্ত বা সেটা এখনকার মানুষকে কতটা সার্ভ করার উপযুক্ত মনে করেন? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে এটা ব্রিটিশ আমলে তখন এই আইনটি যখন করা হয় তখন তার একটা উদ্দেশ্য ছিল। সেটার প্রধান উদ্দেশ্য ছিল যে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশ জনগণকে নিয়ন্ত্রণ করবে এবং এই নিয়ন্ত্রণের যত ব্যবস্থা সেই ব্যবস্থাই কেবলমাত্র এই আইনের ভিতরে সন্নিবেশ করা হয়েছে। এখানে কোনো পুলিশ যে কিভাবে সেবা দেবে সেই সেবার কথাগুলো এখানে উল্লেখ নেই। অর্থাৎ একটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কন্ট্রোল ওরিয়েন্টেড। আইনটা ছিল সম্পূর্ণ কন্ট্রোল ওরিয়েন্টেড ল। এখন আজকের দিনে আমাদের কিন্তু পুলিশের যে ধ্যান ধারণা সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা কিন্তু নিয়ন্ত্রিত হব না। আমাদের পুলিশ হবে সেবামুখী, পুলিশ জনগণের বন্ধু। হ্যাঁ, পুলিশ হলো জনগণের বন্ধু। সুতরাং এই আইন দ্বারা আমাদের এই বর্তমান সমাজে জনগণের যে মানে চাহিদা সেটা পূরণ করা আসলে কোনোভাবেই সম্ভব না। এবং অথচ আমরা কিন্তু এই আইনকে এখনো পূজা করে যাচ্ছি এবং এইটা মাথায় নিয়ে বলছি যে আমাদের পুলিশ আমাদেরকে সেবা দিবে, যেখানে এই আইনের ফ্রেমওয়ার্কের ভিতরেই সেটা নেই। আরও যদি আপনি আরও কয়েকটা আইনের কথা বলেছেন, যে সেগুলোতেও যদি আমার বলে, আপনি দণ্ডবিধির কথা বলেছেন, সেটা 1860 সালের আইন। সাক্ষ্য আইনের কথা বলেছেন, সেটা হলো 1872 সালের আইন। এই আইনগুলো যেমন সাক্ষ্য আইন, আজকে জ্ঞান বিজ্ঞানের অনেক প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের সাক্ষ্য আইনের ভিতরে সেইভাবে সন্নিবেশিত হয় নাই। আর অপরাধের যে অনেক প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন মাত্রা যোগ হয়েছে, সেগুলো কিন্তু আমাদের দণ্ডবিধিতে কোনোভাবেই আমরা সংস্কার করে করি না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিছু বিশেষ আইন তৈরি করে করে এগুলা তৈরি করেছি। যেমন আমরা যদি উদাহরণ দেই, আমরা বলতে পারি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইন তৈরি, এটা তো আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, দণ্ডবিধির মধ্যে সংস্কার করে আনতে পারতাম। তারপরে অ্যাসিড অপরাধ দমন আইন, এই বিশেষ আইন, আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের অনেক আমাদের যখন সরকারের যেটা মনে হয়েছে তাদের সুবিধার জন্য সেই বিশেষ আইনগুলো তৈরি করেছে, কিন্তু দণ্ডবিধিতে কিন্তু তারা হাত দেন নাই। যে দণ্ডবিধি যেখানে আসলে কাজ করার দরকার ছিল সেইটা আমাদের এখনো কোনো ওইভাবে আমাদেরকে। আমরা আরো কথা বলবো এটা নিয়ে। জারিফুর রহমান, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি ছাত্রদের বা তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে পুলিশ সংস্কার কমিশনে আছেন, আপনি কি আমাদেরকে এটা নিয়ে একটু জানাবেন যে কারা কারা এখানে রয়েছেন, আপনাদের কাজের ফ্রেমওয়ার্কটা কি, এখন পর্যন্ত কত দূর এসেছেন আপনারা? সংস্কার কমিশনের যেই গঠন পদ্ধতি বা আমরা কারা কারা রয়েছে সেটার যদি একটা ওভারভিউ দিই, সেখানে হলো আমাদের পুলিশ সদস্যদের থেকে কয়েকজন মেম্বার রয়েছেন এবং যারা বর্তমানে কাজ করছেন এবং সাবেক একজন রয়েছেন আর কি। এছাড়া হলো আমাদের কমিশনের চিফ সফররাজ স্যার আছেন এবং এছাড়াও অ্যাডমিন ক্যাডার থেকে আর কি আমাদের কয়েকজন বিশেষজ্ঞ রয়েছেন, যারা তাদের কাজে তাদের যেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তারা চেষ্টা করছেন আর কি যেই জায়গাটায় কন্ট্রিবিউট করার জন্য। আমরা টোটাল 10 জন। আপনাদের কাজের ফ্রেমওয়ার্কটা বা প্ল্যানিংটা আসলে? আচ্ছা, হ্যাঁ, এই জায়গা আমরা কাজের মেথোডোলজিটা প্রথমে বলি আর কি। যে আমরা প্রতি সপ্তাহে 3টি করে মিটিং করে থাকি এবং সেক্ষেত্রে আমরা এই মিটিংগুলো আমাদের ইন্টারনাল মিটিং আর কি। আমরা আমাদের ভেতর কনসালটেশন করে থাকি এবং আমরা চেষ্টা করি কাজ ভাগ করে নিতে আর কি। যদি ব্রডার ফ্রেমে বলি, এটা আসলে একটা রিসার্চ ওয়ার্ক হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কিছু নিজস্ব টাস্ক আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা যে ডেটা কালেকশনটা করছি সেখানে আমরা কতগুলো ফোকাস গ্রুপ ইন্টারভিউ আর কি, ফোকাস গ্রুপ ডিসকাশন বলি আমরা, এফজিটি করার চেষ্টা করছি রিলেভেন্ট স্টেক হোল্ডার যারা আছে আর কি। এই ক্ষেত্রে আমরা কথা বলছি পুলিশের বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে
একইভাবে আমরা ভিকটিমদের সাথে কথা বলার আমাদের পরিকল্পনা রয়েছে, যে গত 15 বছরে যারা আসলে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন পুলিশ দ্বারা, তাদের সাথে কথা বলার আমাদের একটা প্ল্যান রয়েছে। একই সাথে হচ্ছে আমরা তরুণ প্রতিনিধিদের সাথে কথা বলবো এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের যেই প্রতিনিধিরা আছে তাদের সাথে আমাদের কথা বলার একটা প্ল্যান রয়েছে। আপনারা যে একটি অনলাইনের মাধ্যমে জরিপ করার চেষ্টা করেছিলেন, সেখানে কেমন সাড়া পেয়েছেন? সেখানে আমাদের ডেডলাইন হচ্ছিল 15 তারিখে, তো এখন পর্যন্ত আমরা মোর দেন 21,000 রেসপন্স পেয়েছি। এবং মূলত আসলে এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে আর কি, যেহেতু আমাদের খুব টাইমের একটা লিমিটেশন আছে। আমরা হয়তো ডোর টু ডোর গেলে হয়তো আরও অনেক বেশি পার্সপেক্টিভ নিয়ে আসতে পারতাম, যেহেতু অনলাইন তাহলে অলরেডি একটা চলে এসেছে। যারা আসলে অনলাইনে বা এই গুগল ফর্মের সাথে আর কি যারা ইউজ টু, তারা হচ্ছে জিনিসটাকে হয়তো করতে পারছেন আর কি, তারা ওইগুলো অ্যাক্সেস করতে পারছেন। বাট স্টিল আমরা এখন পর্যন্ত এই সাড়া পেয়েছি এবং আমাদের যে ডেমোগ্রাফির যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আমি বলবো যে এটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সো এটা লাস্ট ডেডলাইন ছিল 15 তারিখে। আমরা খুব দ্রুত এটা অ্যানালাইসিস শুরু করব। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জনাব নূর মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। আপনার কথা থেকেই আমরা শুনছিলাম এবং এটা একটা মানে আমার বলবো যে একেবারে সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের পার্সপেক্টিভ, যে কিছু কাজে গেলে সৎ থাকা খুব কঠিন, হয়তো এই সিস্টেমটাই তাকে দুর্নীতি পরায়ণ করে তোলে। এই পুলিশ বাহিনী আসলে খুবই দুঃখজনকভাবে সেই বাহিনী বা সেই কাজের ক্ষেত্রগুলোর একটি হয়তো হয়ে গিয়েছে। কোন সিস্টেমের কোন গ্যাপটা আসলে একজন পুলিশ সদস্যকে দুর্নীতি পরায়ণ করে তুলতে একটা সহজ রাস্তা বাতিয়ে দেয়, কিংবা তাকে তার কাজ থেকে দূরে সরে আসতে অনেকখানি সাহায্য করে বলবো? কোন সিস্টেম বা কোন জিনিসটা আসলে আমাদের পুলিশ বাহিনীর সিস্টেমে রয়েছে? না, এখানে একটা বিষয় যে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশন এমনই যে পুলিশ দুর্নীতি পরায়ণ, মানুষকে হয়রানি করে, সাফার করে, এই অভিযোগটা ভেরি কমন। তো আমরা যদি পুলিশ তুলেও রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, সমাজ যেমন, সমাজের মানুষ যেমন, পুলিশও তেমন। তো এইখানে আপনি পুলিশকে নিয়ে যেটা বললেন, আমি এখানে যদি একটু অ্যাড করি, এই সোসাইটিতে মানে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান আপনি বলতে পারবেন যারা দুর্নীতির ঊর্ধ্বে, আমি তো দেখি না। প্রত্যেকটা প্রতিষ্ঠানই কম বেশি দুর্নীতিগ্রস্ত। তো পুলিশের বিষয়টা হলো যে পুলিশের কাজটা কি, পুলিশ হলো মানুষজনের সাথে বড় বেশি সম্পৃক্ত। আর পুলিশে কিছু অথরিটি, কিছু ক্ষমতা আছে যেটা অন্য মানুষজনের নাই। তো ক্ষমতাটা কি, পুলিশের কাছে একটা অস্ত্র আছে, পুলিশের একটা ইউনিফর্ম আছে, পুলিশের একটা আইনের বই আছে। তো এইগুলোর অপপ্রয়োগ, অপব্যবহার করতে পারে। এইসব ক্ষেত্রে আপনি যেটা দেখবেন যে প্রতিষ্ঠান কিংবা যে ইউনিটের প্রধান, তার কম্পিটেন্স আছে, লিডারশিপ আছে, ইন্টিগ্রিটি আছে, এই প্রতিষ্ঠান কিন্তু ভালো চলে। এটা আপনি একটা থানা ওসির কথা বলেন, একটা এসপির কথা বলেন, একটা পুলিশ কমিশনারের কথা বলেন, যেখানে দেখবেন তাদের ওই কম্পিটেন্সটা আছে, ওই ইউনিটটা কিন্তু ভালো চলবে। কেন ভালো চলবে? তার একটা ভার যে আমার ইউনিটের প্রধান, প্রতিষ্ঠানের প্রধান ভালো, দুর্নীতিগ্রস্ত না, এমনি দেখবেন অর্ধেক ঠিক হয়ে গেছে। একটা ভার, আরেকটা হলো ধার। তারপরে যদি তার শিক্ষা দীক্ষা থাকে, তার যদি খুব নলেজেবল হয়, তাহলে ধারে বারে দেখবেন প্রতিষ্ঠান ভালো চলে। তো আমাদের দেশে তো ওই যে প্রতিষ্ঠান, মন্দ প্রতিষ্ঠান আমরা বলি, ভালো প্রতিষ্ঠান বলি, ভালো কর্মকর্তা বলি, মন্দ কর্মকর্তা বলি। অনেকে আবার এটা আমরা যেটা দেখি, তার নিজের যোগ্যতা, তার দক্ষতা, তার কাজকর্মের মাধ্যমে অনেক কর্মকর্তা চেয়ারের চেয়ে অনেক বড় হয়ে যায়। তো আমরা যদি ওই ধরনের কোনো পদের জন্য
যেখানে মানুষজনের সাথে সম্পৃক্ততা বেশি, সেবামূলক কর্মকাণ্ডের সুযোগ বেশি করা যায়, ওইখানে যদি আমরা দেখে এরকম ভালো কর্মকর্তা আমরা পদায়ন করতে পারি তাহলে কিন্তু ভালো চলে। কিন্তু আমরা কিন্তু পলিটিক্যাল ইন্টারভেনশনের কারণে ওইটা কিন্তু পারে না। যে পলিটিশিয়ানরা চান কি, আমার লোক চায়। আপনারা আজকাল যেটা আমরা বলছি যে কেমন পুলিশ চান, কিন্তু পলিটিশিয়ানরা বলে আমি যেমন পুলিশ চাই পুলিশকে তেমন হতে হবে। তো হাউ টু গেট আউট অফ দিস, এখন এই সংস্কারের সব কথা কিন্তু মূল কথা এটাই, এর থেকে আমরা বের হব কীভাবে, বের হওয়ার উপায়টা কি। আর সংস্কার তো ধরেন আমরা যেটা বলি ইটস কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেকটা প্রতিষ্ঠানই প্রতিদিন একটু একটু করে ভালো হয় আপনি যদি ভালো করতে চান, আর প্রতিদিন একটু একটু করে মন্দ হয় আপনি যদি বন্ধ করতে চান। যে গত 15 বছরে আমরা যেটা দেখলাম প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে বলতে দ্বিধা নেই। এই এখন আপনারা অনেকভাবে বলতে পারেন আপনিও তো এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, তা আপনারা কি করলেন? আমরাও তো ওই মন্দ যে প্রতিষ্ঠানের যে কর্মকাণ্ড ছিল আমরা তো ওইটার সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু আমরা কেউ তো ভয়েস রেজ করি নাই। আপনার জীবনে কেমন হয়েছে আপনি বাধ্য হয়ে আপনাকে অনেক অনৈতিক কাজ করতে হয়েছে পুলিশের মাধ্যমে? না, আমি আই ওয়াজ ভেরি ফরচুনেট, আমার বোধ এরকম করা লাগে না আর কি। আমি একটু ভাগ্যবান যে ভালো ভালো সময় কাজ করার সুযোগ পেয়েছি, যে তখন আমি আমার মতো করে কাজ করার সুযোগ পেয়েছি। ওকে, ভেরি নাইস, ইউ আর লাকি এনাফ। আমরা একটুখানি আইন নিয়ে আসতে চাই আমাদের আইনজীবীর কাছে। জনাব কামরুল হুদা, আপনার কাছে জানতে চাই যে পুলিশ অধ্যাদেশের কিছু পরিবর্তন এবং সংস্কার করে 2007 সালে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007 প্রণয়ন করা হয়েছিল, যা 6 বছর পর 2013 সালে প্রস্তাবিত অধ্যাদেশের কিছু কিছু ধারায় পরিবর্তন এনে পুনরায় খসড়া প্রণয়ন করা হয়। এবং আমরা যতদূর জানি যে ওই খসড়া অধ্যাদেশে পুলিশ সদস্যদের উপর রাজনৈতিক হস্তক্ষেপ কমানো, পুলিশের জবাবদিহি বাড়ানো সহ গুরুত্বপূর্ণ কিছু যুগোপযোগী বিধান প্রস্তাব করা হয়েছিল। এবং প্রস্তাবিত ওই যে অধ্যাদেশ রয়েছে সেখানে বিভিন্ন অপরাধের সঙ্গে যে পুলিশরা জড়িত তাদের শাস্তি দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং মানবাধিকার সমুন্নত রাখার জন্য কোড অফ কন্ডাক্ট অন্তর্ভুক্ত করা হয়। সেই প্রস্তাবিত অধ্যাদেশটি আজ পর্যন্ত কেন আসলে আলোর মুখ দেখেনি? স্যার এটার সাথে সম্পৃক্ত ছিলেন। স্যার যখন আইজিপি ছিলেন তখন কিন্তু স্যার অনেক ভয়েস রেজ করেছিলেন যে আপনারা এত আমাদেরকে দোষারোপ করেন না, আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন আপনারা। আমাদের কাছে তো একটা তখন পিআরপি, পুলিশ রিফর্ম প্রজেক্ট, ইউএনডিপি, ওনারা ইউএনডিপি তো গভর্নমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করেন গভর্নমেন্টকে অ্যাসিস্ট করার জন্য। তখন তারা তাদের কনসালটেন্ট হায়ার করে এবং পুলিশ বিভাগের যারা এক্সপার্ট আছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু এটা করা হয়েছে এবং এটা সাংঘাতিকভাবে সকলের অংশগ্রহণের ভিত্তিতে, কমিউনিটির একটা অংশগ্রহণের ভিত্তিতে এটাকে ফাইনাল করে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। তখন ওই 6 সালের পরে এটাও তখন কিছু হয় নাই। স্যাররা ছিলেন 10 সালে, তারা চাইছিলেন যেটা হোক, এটা হলে আমাদের পুলিশরা আমার স্বাধীনভাবে কাজ করতে পারবে। যাই হোক সেটা হয়নি, স্যার রিটায়ার করেছিলেন। তারপরে 13 সালে বা 14 সালের দিকে ওইটা আবার তারা কিছু যোগ করে করলেন। এখানে মূল যে জিনিসগুলো অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে একটা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করার জন্য একটা স্বতন্ত্র পুলিশ কমিশন হবে এবং এই পুলিশ কমিশন পুলিশদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য একটা কমপ্লেন্ট সিস্টেম থাকবে, যাতে করে কমপ্লেন্ট সিস্টেম, কমপ্লেন্ট কমিশন। কেন বন্ধ করে দিল সেটা বলছি আপনাকে যে এটা যখন করা হল, যখন এই প্রস্তাবগুলো যখন আসলো, আপনি তখন পরেগুলো যেগুলো বললেন ওগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তীতে। এখন দেখেন এইগুলো যদি করা হয়, স্বাধীন স্বতন্ত্র পুলিশ কমিশন যদি করা হয়, এবং এটা দেওয়া হলো কার কাছে? আইনটা মন্ত্রণালয়ে দেওয়া হলো, যে মন্ত্রণালয় সবসময় পুলিশের উপরে খবরদারি করে এবং মন্ত্রণালয় থেকে মুক্তির জন্য এটা করা হলো। মন্ত্রণালয় হলো পলিটিক্যাল যে পার্টি, দলীয় যে ব্যক্তিরা যারা আছেন তাদের ইচ্ছা মতো তারা পুলিশের প্রমোশন, পুলিশের নিয়োগ, পুলিশের পুরস্কার, পুলিশের যাবতীয় কিছু তারা করবেন এবং তাদের পছন্দ মতো করবেন। তাহলে এখানে পুলিশ বিভাগকে আমরা দায়ী করছি, পুলিশ তো নিজের মতো করে তো কোনো কাজ করতে পারছে না। এইটা পলিটিক্যাল উইলের মানে না থাকার কারণেই কিন্তু হয়নি। স্যারের সাথে আমার আলাপ হচ্ছিল কিছুক্ষণ আগে, স্যার আপনারা তো তখন এটা করছিলেন। নূর মোহাম্মদ স্যার, আপনার কাছেই তাহলে জানতে চাইবো যে সংস্কারের কথা বলি, সংস্কারের পদক্ষেপ তো আগেও নেওয়া হয়েছিল, যেটা আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে। এই জিনিসটি কারা কেন বন্ধ করলো আসলে? মানে ব্যাকগ্রাউন্ডটা ভাই যেটা বললেন যে 2007-এ আমরা
ইউএনডিপির সাথে আমরা পুলিশ হেডকোয়ার্টার মিনিস্ট্রি মিলে পুলিশ নিয়ে যেহেতু এত কথাবার্তা হয় একটা রিফর্ম প্রজেক্টের কর্মকাণ্ড শুরু করলাম আর কি। তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তো 2 বছর, তো আমি টোটাল 4.5 বছরের মতো আইজি ছিলাম। তো ওই 2 বছর এবং পরে 2 বছর আওয়ামী লীগের আমলে। তো কেয়ারটেকার প্রথম 1.5 বছর রিটেনে বেশ মানে ওরা এটা মানে সংস্কারটা করবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছিল আর কি। কিন্তু পরের 6 মাসের দিকে আমি এত কথাবার্তা বললাম আমাদের সবাইকে নিয়ে, এটি কিন্তু প্রসিড করে নাই। যে আমার মনে আছে এক পর্যায়ে আমি মিনিস্ট্রিতে গেলাম, এটা মিটিং হলো, তা আমি বের হয়ে খুব হইচই করলাম যে মিনিস্ট্রি কোনো কিছু করবে না, খালি মিটিংই হচ্ছে, কোনো সিদ্ধান্ত নেবে না, কোনো সিদ্ধান্ত দেবেনও না। তখন আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন জেনারেল মতিন সাহেব, তিনি বললেন যে আপনি এটা নিয়ে এত কথা বলে তো লাভ নাই, কি কথা বলবেন এগুলা না, এগুলা নিয়ে আর খুব একটা কিছু হবে তবে না। তারপর এরকম 2-4টা মিটিং টিটিং করে সময় গেল। তো তারপর তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসলো। তারপরে যেটা হলো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এখন আমরা দেখি নতুন গভর্নমেন্ট আসছে, আমরা একটু চেষ্টা করে দেখি এখন একটু প্রসিড করা যায় কিনা। তো এইটা নিয়ে 2-1 বার দিদেন আমাদের প্রাইম মিনিস্টারের সাথে আমরা কথা বললাম। তো উনি স্ট্রেট যেটা বললেন, দেখো এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, আগের মতো কাজ করতে পারবে না, এখন যেটা আমরা যেভাবে কাজ করতে চাই এইভাবে কাজ করতে হবে তোমাদের, এটা নিয়ে আর ফার্দার মুভ করার কোনো সুযোগ নাই। ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গায় আপনাকে থামাবো স্যার, যেখানে জারিফ রহমানের কাছে আসতে যাচ্ছি। তখনও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সংস্কারের কথা বলেছিল এবং এত সুন্দর একটা সংস্কার হাতে নিয়েছিল, যেখানে সকলকে নিয়ে ভয়েস রেজ করা হয়েছিল। একটা পলিটিক্যাল সরকার আসার পর সেটাকে একেবারে খারিজ করে দিল, সেটা আর আলোর মুখ দেখলো না। এখনো আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছি, এখনো আমরা সকলে মিলে সংস্কারের কথা বলছি, কিন্তু তারপরে কখনো না কখনো খুব শীঘ্রই অথবা অদূর ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার আসবে, তারা যে এসে আপনাদের সংস্কারটাকে বানচাল করে দেবে না, সেজন্য আপনারা কি ভাবছেন? আচ্ছা, সেক্ষেত্রে আসলে আমাদের যে কমিশন, এদের জুরিসডিকশন তো আসলে খুব লিমিটেড। আমরা হচ্ছে সর্বোচ্চ সুপারিশ করতে পারি, কিন্তু এইটা এর আগের বারও বেশ কয়েকবার করা হয়েছে। তো স্যার যেটা বললেন আর কি, যে পলিটিক্যাল পার্টিগুলোর তো একটা নির্দিষ্ট এজেন্ডা থাকে এবং হচ্ছে তারা চাবেই যে পুলিশকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এবার কনসিডারেশনে আছে, আমরা 2007 সালে যে অধ্যাদেশটা, এটাকে আমরা আপডেটেড করার চেষ্টা করছি। একইভাবে হচ্ছে স্বাধীন পুলিশ কমিশনের যে চিন্তাটা, সেটাও আমরা সিরিয়াসলি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি আর কি, আসলে কিভাবে এটাকে ইফেক্টিভভাবে আমরা সুপারিশ করতে পারি। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে জায়গাটা আর কি, বাস্তবায়নটা কিভাবে হবে, তো এই ক্ষেত্রে আমরাও ওই শঙ্কার জায়গাটায় আছি যে পরবর্তীতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে, তারা কি আদৌ তাদের জন্য তো এটা আসলে খুব বেশি লাভও নয়, তাদের ফরে নাও যেতে পারে। হ্যাঁ, নাও যেতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের একটা প্ল্যান আছে, হচ্ছে আমরা একটা অ্যাকশন প্ল্যান দিব, চেষ্টা করবো একটা অ্যাকশন প্ল্যান দিতে, যেখানে আমরা চেষ্টা করছি হচ্ছে হলো একটা শর্ট টার্ম কিছু সুপারিশ দিব, আমাদের মধ্যবর্তী কিছু সুপারিশ থাকবে আর কি, যে মধ্যবর্তী সময়ের মধ্যে এটা করতে হবে, এবং লং টার্ম কিছু রিফর্মের সুপারিশ দিব আর কি। তো একই সাথে আমরা হচ্ছে এখানে কে কে দায়িত্বপ্রাপ্ত, যে এই সুপারিশটাকে আসলে যদি বাস্তবায়ন করতে হয় সেটার জন্য দায়িত্বপ্রাপ্ত কে, এটা কি ব্যুরোক্রেসি করবে, মন্ত্রণালয়ের দায়িত্ব, নাকি এটা হচ্ছে সরাসরি পুলিশের ভেতরের যে টেকনিক্যাল বডিজরা আছে তাদের দায়িত্ব, এবং এটা তো পাবলিক হবে ইভেনচুয়ালি। তো আদৌ এটা বাস্তবায়ন হোক না হোক, অ্যাকচুয়ালি মানুষ যাতে জানে যে আমরা এটা করেছিলাম এবং এদের এই জিনিসগুলো করার দায়িত্ব ছিল, এবং পরবর্তীতে যদি এটা না হয় তাহলে তারা দায়বদ্ধ থাকবে, যাদেরকে আমরা এই দায়িত্বগুলোর জন্য করে যাব আর কি, ডিস্ট্রিবিউট করে যাব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা বাকি কথাগুলো পরের পর্বে বলতে চাই দর্শকদের সাথে নিয়ে। প্রিয় দর্শক, পুলিশ সংস্কার নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি, বাকি আলোচনা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।